প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পড়াকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, প্রোগ্রাম বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13, কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা, লেকচার নাম্বার 2। লেকচারের শিরোনাম মধ্যমেয়াদী অর্থসংস্থান। মধ্যমেয়াদী অর্থসংস্থানের আরেকটি পার্ট ইজারা বনাম ঋণ অর্থসংস্থান। আজকে মূলত আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যমেয়াদী অর্থসংস্থান এবং ইজারা বনাম ঋণ অর্থসংস্থান নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইমেল অ্যাড্রেস mahmudjnu386@yahoo.com। বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্সের জন্য যেই বইগুলো রেফারেন্স করা হচ্ছে, রেফারেন্স বুক হিসেবে কিছু বইয়ের নাম আমি উল্লেখ করছি। জেসি ব্যানহর্ম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, ইহ্যাভ ব্রিঘাম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, আই.এম. পান্দে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, M.Y. খান অ্যান্ড P.K. জৈন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টেক্সট অ্যান্ড প্রবলেমস, জি ফোস্টার, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এস কেভিন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এছাড়া তোমরা চাইলে বাংলা ভার্সনের যেই বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা পড়তে পারো। তরিবার শাহ আলম শাহরিয়ার রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ M.A. কালাম রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, এছাড়া M. শাহজাহান মিনা কর্তৃক রচিত আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায় অর্থায়ন, এই বইগুলো তোমরা এই কোর্সের জন্য পড়তে পারো। এছাড়া তোমাদের সংশ্লিষ্ট শিক্ষক যেই বই রেফারেন্স করবে সেই বইটিও তোমরা ফলো করতে পারেন। আমাদের আজকের আলোচনার মূল বিষয় মধ্যমেয়াদী অর্থসংস্থান। আমরা আজকে এই ক্লাস শেষে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বা আমরা এই ক্লাস শেষে যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান বলতে কি বোঝায়, মধ্যমেয়াদী অর্থসংস্থানের বৈশিষ্ট্য, মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ, বাংলাদেশে মধ্যমেয়াদী ঋণের যে উৎসগুলো রয়েছে সেই উৎস সম্পর্কে জানতে পারবো, এবং কিস্তির পরিশোধ পদ্ধতি। মধ্যমেয়াদী অর্থসংস্থানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে কিস্তি পরিশোধের মাধ্যম। তো মূলত মধ্যমেয়াদী অর্থসংস্থানের পরিশোধ করা হয়ে থাকে কিস্তির মাধ্যমে। পরিশোধ পদ্ধতিটা হচ্ছে কিস্তির মাধ্যমে। আমরা এই কিস্তি পরিশোধ পদ্ধতি এবং সেগুলোর যে গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব। তো শুরুতেই আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থান বলতে কি বোঝায় সেই সম্পর্কে জেনে নেই। তার আগে আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের আরেকটি অংশ ইজারা বনাম ঋণ অর্থসংস্থান। ইজারা বনাম ঋণ অর্থসংস্থান সম্পর্কেও যে বিষয়গুলো আমরা শিখবো সেটি হচ্ছে ইজারা অর্থায়ন কাকে বলে, ইজারা ও ক্রয়ের মধ্যে পার্থক্য, পরিচালন ইজারা এবং আর্থিক ইজারার মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো, আর ইজারার বনাম ঋণ অর্থসংস্থানের যে গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথম যেই বিষয়টি সেটি হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান। মধ্যমেয়াদী অর্থসংস্থান এটি একটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী এই দুটি অর্থসংস্থানের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। কারণ স্বল্পমেয়াদী অর্থসংস্থান হচ্ছে 1 বছরের কম যে অর্থসংস্থানগুলো করা হয়ে থাকে তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থসংস্থান, আর 1 বছরের অধিক এবং 5 বছরের কম এমন অর্থসংস্থানকে বলা হয় মধ্যমেয়াদী অর্থসংস্থান, আর 5 বছরের অধিক অর্থসংস্থানকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে। তার মানে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই দুটি
অর্থসংস্থানের মাঝখানে যে অর্থসংস্থান সেটি হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান। বা মূলত সময়ের ভিত্তি করে অর্থসংস্থানকে 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থসংস্থান, দ্বিতীয়টি হলো মধ্যমেয়াদী অর্থসংস্থান এবং সর্বশেষ হলো দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। তো মেয়াদের উপর ভিত্তি করে যে অর্থসংস্থান করা হয় সেটি তার মধ্যে মধ্যমেয়াদী অর্থসংস্থান এটি একটি গুরুত্বপূর্ণ, কারণ এটি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর মাঝখানে অবস্থান করে। সাধারণত 1 বছরের থেকে বেশি এবং 5 বছর থেকে কম এই মেয়াদের অর্থায়নকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলে থাকি। মধ্যমেয়াদী অর্থসংস্থানের যেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তহবিলের পরিমাণ। স্বল্পমেয়াদী অর্থসংস্থানের তুলনায় মধ্যমেয়াদী অর্থসংস্থানের তহবিলের পরিমাণ কিছুটা বড় হয়ে থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের তুলনায় আবার কম হয়ে থাকে। তার মানে এটার সাইজটা কিন্তু মাঝামাঝি থাকে, অর্থাৎ স্বল্পমেয়াদী থেকে বড় এবং দীর্ঘমেয়াদী থেকে ছোট। অর্থায়নের মেয়াদকাল আমরা সংজ্ঞাতেই বলেছি যে মধ্যমেয়াদী অর্থসংস্থান হচ্ছে 1 বছর থেকে বেশি কিন্তু 5 বছরের কম এমন অর্থায়নকে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থান বলি। সুতরাং অর্থায়নের মেয়াদকাল হবে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। ঋণ গ্রহণকারী মূলত মধ্যমেয়াদী অর্থসংস্থানের ঋণ গ্রহণকারী ব্যক্তি হচ্ছে খুচরা ব্যবসায়ী বা ক্ষুদ্র ঋণ গ্রহণকারী, এমন ধরনের ব্যক্তিরা হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থানের ঋণ গ্রহণকারী। পরিশোধ পদ্ধতি মূলত এই মধ্যমেয়াদীর অর্থসংস্থান বা মধ্যমেয়াদী যারা ঋণ গ্রহণ করে থাকে তারা কিস্তির মাধ্যমে পরিশোধ করে থাকে অর্থ। আর্থিক ঝুঁকি যেহেতু এটা পুরোটাই ঋণ ভিত্তিক অর্থায়ন, সুতরাং এতে আর্থিক ঝুঁকি রয়েছে, যেহেতু এখানে ইকুইটি শেয়ার নেই, সুতরাং পুরোটাই হচ্ছে ঋণ ভিত্তিক। আর ঋণ ভিত্তিক হওয়ার ফলে এখানে আর্থিক ঝুঁকি কিন্তু বেশ বড় থাকে। আর্থিক উৎসগুলোর মধ্যে আমাদের আরেকটি প্রশ্ন, আমরা আর্থিক উৎস নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, তারপর হচ্ছে বীমা কোম্পানি, ইজারা কোম্পানি, এগুলো হচ্ছে আর্থিক উৎস মধ্যমেয়াদী অর্থসংস্থানের। নমনীয়তা, যেহেতু এটি 1 বছর থেকে বেশি এবং 5 বছরের কম, স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছরের কম অর্থায়নকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কিন্তু মেয়াদ শেষ হলে মেয়াদ বাড়ানো এবং দীর্ঘমেয়াদীর যেই মেয়াদ থাকে সেই মেয়াদটা বাড়ানো বেশ জটিল। তবে মধ্যমেয়াদী অর্থসংস্থান যেহেতু এটি 1 এবং 5 বছরের মধ্যবর্তী হয়ে থাকে, কেউ যদি 2 বছরের জন্য ঋণ গ্রহণ করে থাকে তাহলে সে চাইলে সেটাকে আবার পরবর্তীতে বাড়িয়ে 3 বছর, 4 বছর, 5 বছর, সর্বোচ্চ সে 5-এর অধিক 7 বছর পর্যন্ত যেতে পারে। এটা নমনীয়তার সুযোগ আছে, যেটি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ নেই। সুদের হার তুলনামূলকভাবে স্বল্পমেয়াদী অর্থায়নের থেকে মধ্যমেয়াদী অর্থায়নের সুদের হার বেশি হয়ে থাকে। যেহেতু সুদের হার বেশি, সুতরাং মূলধন ব্যয়টাও বেশি হবে। জামানতের আবশ্যকতা, যেহেতু এটা টোটালি ঋণ ভিত্তিক অর্থায়নের ক্ষেত্রে জামানত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে ঋণ গ্রহীতা যদি পরিচিত হয়ে থাকে অথবা তার সাথে যদি সুসম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে জামানতের আবশ্যকতাটা কিছুটা শিথিল হতে পারে। মধ্যমেয়াদী অর্থসংস্থানের গুরুত্বপূর্ণ যেই উৎসগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী, এই 3টি মেয়াদের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত স্বল্প এবং মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। সুতরাং বাণিজ্যিক ব্যাংকগুলো এই মধ্যমেয়াদী অর্থসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া বিভিন্ন ধরনের উন্নয়ন ব্যাংক রয়েছে, বীমা কোম্পানি রয়েছে। অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বীমা কোম্পানি গ্রাহকদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করে সেই অর্থগুলোকে আবার পুনরায় তারা ঋণ প্রদান করে থাকে। বীমা কোম্পানি মধ্যমেয়াদী অর্থসংস্থানের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া বিভিন্ন ধরনের উন্নয়ন সংস্থা রয়েছে। সেই উন্নয়ন সংস্থাগুলো যেমন মৎস্য চাষ, তারপর হচ্ছে রেশম চাষ, মৌমাছি চাষ, এমন ধরনের কাজের জন্য কিন্তু মধ্যমেয়াদী অর্থসংস্থান করে থাকে। এছাড়া ইজারা কোম্পানিগুলো রয়েছে। ইজারা কোম্পানি আইডিএলসি, আইপিডিসি, বিভিন্ন ধরনের ইজারা কোম্পানি রয়েছে, তারা মধ্যমেয়াদী অর্থসংস্থান করে থাকে।
বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিদেশি দাতা সংস্থা। বিদেশি দাতা সংস্থা ও মধ্যমেয়াদী অর্থ সংস্থানের আরেকটি উৎস, যেমন IMF, UNDP, এরা বিদেশি দাতা সংস্থা। নর্মালি তারা মধ্যমেয়াদী অর্থ সংস্থান করে থাকে। বিদেশি দাতা সংস্থা ও মধ্যমেয়াদী অর্থ সংস্থানের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। মধ্যমেয়াদী অর্থ সংস্থানের ক্ষেত্রে ঋণ পরিশোধ পদ্ধতিটি মূলত কিস্তিতে পরিশোধ করা হয়। আর এই কিস্তি নির্ধারণ ও কিস্তিতে মূলধন সুদের পরিমাণের উপর ভিত্তি করে পরিশোধ পদ্ধতিকে 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে আগাম সুযোগ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বেলুন পদ্ধতি, 3 নম্বর হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। তো পরীক্ষায় যদি আসে যে ঋণ পরিশোধ বা কিস্তি পরিশোধ পদ্ধতি কয়টি, মধ্যমেয়াদী অর্থসংস্থানে কিস্তি পরিশোধের পদ্ধতি 3টি। 1 নম্বর হচ্ছে আগাম সুযোগ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বেলুন পদ্ধতি, 3 নম্বর হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। এই প্রশ্নটি যদি আসে তাহলে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারব। 1 নম্বরে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আগাম সুযোগ পদ্ধতি। আগাম সুযোগ পদ্ধতির একটি উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি, তাহলে বুঝতে আরো সহজ হবে। আগাম সুযোগ পদ্ধতি একটি ফার্মের অর্থের জন্য ফার্মটি জানুয়ারি মাসের প্রথম দিবসে 2 বছর মেয়াদি ঋণ গ্রহণ করবে। সুদের হার 10%, ঋণের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা, যা মাসিক কিস্তিতে প্রদেয়। তাহলে এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, ঋণের মেয়াদ হচ্ছে 2 বছর এবং সুদের হার হচ্ছে 10%, ঋণের পরিমাণ হচ্ছে 1,20,000। তো 2 বছর মানে হচ্ছে 24 মাস। তো সেটাকে যদি আমি 24 মাসও কাউন্ট করতে পারি, অথবা এটাকে 2 বছরকে আমি মান্থ দিয়ে গুণ করলেও কিন্তু 24 হবে। আগাম সুদ পদ্ধতির নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে মাসিক কিস্তি ইকুয়াল টু হচ্ছে P প্লাস PNR ডিভাইডেড বাই MN। এখানে আমাদের পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে আসলের পরিমাণ হচ্ছে যেটা ঋণ গ্রহণ করেছিলাম বা করা হয়েছে, সেই ঋণ গ্রহণটা হচ্ছে আসল টাকা 1,20,000 টাকা। তাহলে P ইকুয়াল টু হচ্ছে 1,20,000 টাকা। এরপর হচ্ছে NN মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ ঋণের সময় বা মেয়াদ। তো এই প্রশ্নে আমাদের ঋণের মেয়াদ হচ্ছে 2 বছর, সুতরাং n ইকুয়াল টু 2 হবে। তারপর হচ্ছে আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার হচ্ছে 10% এই প্রশ্ন অনুযায়ী, সুতরাং আর ইকুয়াল টু হবে 10%। এরপর হচ্ছে এম মানে হচ্ছে বার্ষিক কিস্তির সংখ্যা। তো যেহেতু এটা প্রতি বছর প্রদান করে থাকে জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 12 মাস, সুতরাং এম ইকুয়াল টু হবে 12। এরপর আমরা এই মানগুলো এখানে বসাবো। পি ইকুয়াল টু হচ্ছে 1,20,000 টাকা, পি ইকুয়াল টু 1,20,000 ইন্টু এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স লিখবো, তারপর হচ্ছে আর মানে হচ্ছে 10% 0.10 ডিভাইডেড বাই এম মানে হচ্ছে এম অর্থাৎ কিস্তির সংখ্যা 12, আর হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, 12কে 2 দিয়ে গুণ করতে হবে। তো এটা ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা অ্যামাউন্টটা বের করবে। 1,20,000কে 2 দিয়ে গুণ করবে, 10% দিয়ে গুণ করলে বের হবে 24,000। এবার 24,000-এর সাথে যদি 1,20,000 টাকা যোগ করি তাহলে যোগ হবে 1,44,000 টাকা। 1,44,000-কে যদি 24 দিয়ে ভাগ করা হয় তাহলে মাসিক কিস্তির পরিমাণ বের হবে 6,000 টাকা। এটা চাইলে আমরা আরেকটু সহজভাবে মাসিক কিস্তিতে যে 6,000 টাকা বের করলাম তার মধ্যে আসলের পরিমাণ কত টাকা এবং সুদের পরিমাণ কত টাকা সেটা আলাদা করেও আমরা আলোচনা করতে পারি। মাসিক আসল বা পরিশোধ, পি মানে হচ্ছে আমাদের ঋণের পরিমাণ, অর্থাৎ আসলের যেই টাকাটা ছিল সেটি 1,20,000 টাকা। এটি আমাদের 2 বছরের জন্য নেওয়া হয়েছে। তো মান্থলি যদি আমি বের করতে চাই তাহলে 2 বছর মানে 24 মাস, তাহলে 1,20,000-কে যদি 24 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 5,000 টাকা। তার মানে হচ্ছে মাসিক আসল পরিশোধ করা হয় 5,000 টাকা। মাসিক সুদের পরিমাণ, যেটা সরলরৈখিক পদ্ধতিতে আমরা সুদ নির্ণয় করি, PNR। পি হচ্ছে 1,20,000 টাকা, এন হচ্ছে 2, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 10% ডিভাইডেড বাই MN মানে 24। 24 এটা ভাগ করলে ভাগফল হবে 1,000 টাকা, যোগ করলে হবে 5, আর 1 যোগ করলে হবে 6,000 টাকা, যেটা আমরা এর আগের সূত্র প্রয়োগ করে সরাসরি বের করেছিলাম।
মাসিক কিস্তি হচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকার মধ্যে আসল হচ্ছে 5,000 টাকা আর 1,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। দ্বিতীয় যেই দুটি পদ্ধতি, একটি হচ্ছে ব্যালন্স পেমেন্ট মেথড, আরেকটি হলো ক্যাপিটাল রিকভারি মেথড। ব্যালন্স পেমেন্ট মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথডের যেই পদ্ধতি রয়েছে সেটা আলোচনা করার জন্য একটি উদাহরণ দিয়ে আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সামিট লিমিটেড নিডস টাকা 8 লাখ টু ফিনান্স intermediate term capital requirement for repairing equipments. Agrani Bank agreed to meet the requirement at 14% interest. The loans should repay in next 8 years. You are required to show the repayment schedule under balloon payment method, capital recovery method. তাহলে এই 8 লক্ষ টাকা অগ্রণী ব্যাংক থেকে 14% ইন্টারেস্ট রেটে ঋণ নেওয়া হলো। The loans should repay in, এই লোনটি আবার 8টি বছরে পরিশোধ করা হবে। দুটি পদ্ধতিতে আমাদের কিস্তির পরিমাণ কত টাকা হবে সেটা বের করতে হবে। একটি হচ্ছে ব্যালন্স পেমেন্ট মেথড, আরেকটি হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। তো প্রথমে আমরা ব্যালন্স রিকভারি মেথড নিয়ে আলোচনা করি, এরপর হচ্ছে ক্যাপিটাল রিকভারি নিয়ে আলোচনা করব। লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার ব্যালন্স মেথডে প্রথমে আমাদের প্রিন্সিপালকে ইয়ারলি যে টাকাটা পরিশোধ করতে হবে সেটা বের করতে হবে। প্রিন্সিপাল পেমেন্ট পার ইয়ার 8 লাখ হচ্ছে টোটাল যে লোন গ্রহণ করেছিলাম সেই লোনের টাকাটা, সেটাকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করতে হবে। 8 লাখকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে বের হবে 1 লাখ টাকা, অর্থাৎ প্রতি বছর আমরা 1 লাখ টাকা করে পরিশোধ করব। এটা বের করার জন্য আমাদের একটি শখ কেটে নিতে হবে। শখটির প্রথম যে কলাম হবে সেটা হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে বিপি মানে হচ্ছে বিগিনিং ড্রয়িং, তারপর হচ্ছে প্রিন্সিপাল রিপেমেন্ট, এরপর হচ্ছে ইন্টারেস্ট কলাম, তারপর হচ্ছে টোটাল পেমেন্ট কলাম, এর সর্বশেষ হচ্ছে ইন্ডিং ড্রয়িং। ইন্ডিং ড্রয়িং যেটা হবে সেটা আবার পরবর্তী বছরের বিগিনিং এ আসবে। তো 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলামে যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে 2 নম্বর কলামের উপর 14% ইন্টারেস্ট ধরা হচ্ছে, অর্থাৎ বিগিনিং ড্রয়িং যে টাকাটা হবে সেই টাকার উপর ইন্টারেস্ট ধরা হবে এই কলামে। এরপর 5 নম্বর কলাম যেটা টোটাল পেমেন্ট, 5 নম্বর কলামে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টের সাথে আমাদের ইন্টারেস্ট যোগ হবে, যোগ করে টোটাল পেমেন্ট নির্ণয় করা হবে। এরপর হচ্ছে ইন্ডিং ব্রয়িং, বিগিনিং ব্রয়িং যে টাকাটা ছিল সেই টাকা থেকে, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামের বিয়োগফলই হচ্ছে আমাদের ইন্ডিং ব্রয়িং। তো আমরা খেয়াল করি প্রথম বছরের যেটি সেটা হচ্ছে বিগিনিং ব্রয়িং হচ্ছে 8 লক্ষ টাকা, আর ইয়ারলি যেই টাকাটা পেমেন্ট করতে হবে 1 লক্ষ টাকা করে। তো আমরা প্রথম বছর 1 লাখ টাকা এবং 8ম বছর পর্যন্ত 1 লাখ টাকা, প্রতি বছর 1 লাখ টাকা করে আমরা লিখবো। এবার খেয়াল করি এই 8 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট করলে হবে 1,12,000 টাকা। টোটাল পেমেন্ট হবে 1,12,000 প্লাস হচ্ছে প্রিন্সিপাল রিপেমেন্ট 1,12,000 প্লাস 1 লাখ যোগ করলে হবে 2,12,000। এবার আমরা ইন্ডিং ড্রয়িং বের করবো, সেটা হচ্ছে এই 8 লাখ থেকে 1 লাখ টাকা মাইনাস করতে হবে, মাইনাস করলে বের হবে 7 লাখ টাকা। এই দ্বিতীয় বছরটা ঠিক একইভাবে 7 লক্ষ টাকার উপর আমরা 14% ইন্টারেস্ট করলে 98,000 টাকা হবে, তারপরে 98,000 টাকা 1 লক্ষ টাকার সাথে যোগ করলে টোটাল পেমেন্ট হবে। এরপর হচ্ছে আমাদের বিগিনিং যে টাকাটা ছিল সেই টাকা থেকে 1 লক্ষ টাকা মাইনাস করতে হবে, মাইনাস করলে 6 লাখ হবে। একইভাবে এই 6 লাখ থেকে 1 লাখ টাকা বাদ দিলে 5 লাখ হবে, 5 লাখ থেকে 1 লাখ টাকা বাদ দিলে 4 লাখ হবে, 4 লাখ থেকে 3 লাখ হবে, 2 লাখ হবে, 2 লাখ থেকে 1 লাখ টাকা বাদ দিলে 1 লাখ হবে, এবং 1 লাখ টাকা লাস্ট বছরের আমরা পড়াশোনা করি এবং প্রতিটি বছরের ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করব, আর টোটাল পেমেন্ট যখন নির্ণয় করবো সেটা হচ্ছে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল রিপেমেন্ট যেটা পে করেছি সেটা যোগ করে দিব। তবে 8ম বছরে এসে আমাদের একটু আলাদাভাবে কাজ করতে হবে, যেভাবে আমরা প্রতিটি বছরের উপর, অর্থাৎ 2 নম্বর কলামের উপর 14% ইন্টারেস্ট নিয়েছিলাম, 8ম বছরে যদি এভাবে করি তাহলে আমাদের ভুল হবে। সরি, এখানে আমাদের এই 1 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট করে 14,000 টাকা হবে, 1,14,000 টাকা এখানে হবে, আর লাস্ট আমাদের ব্যালেন্সটা নীল হয়ে যাবে, অর্থাৎ
কোনো টাকা সে আমার কাছ থেকে আর পাবে না। তো ব্যালন মেথডের কথা খুবই সহজ। প্রতি বছরের যে ঋণ গ্রহণ করা হবে সেই ঋণ গ্রহণকে প্রতি বছর টোটাল যে ইয়ার ছিল সেই ইয়ার দিয়ে ভাগ করে প্রতি বছরটা বের করতে হবে। আর ইন্টারেস্টটা প্রতিটি বছরের আলাদা আলাদাভাবে ইন্টারেস্ট বের করতে হবে। আর যেই বছর প্রথম বছর আমরা যদি ধরি তাহলে প্রথম বছরের সারা টোটাল টাকাটার উপর ইন্টারেস্ট রাখতে হবে। এক বছর শেষ হয়ে গেলে এক বছরের প্রিন্সিপাল কমে যাবে। এভাবে কমতে কমতে আমাদের লাস্ট বছর এসে যে টাকাটা হবে সে টাকার উপর আমরা ইন্টারেস্ট ধরে এই ব্যারন মেথডের এই সবটা আমরা শেষ করব। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় যে মেথড সেটি হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডে যদি সমাধান করতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে পিপি কে এনওইটির পরিমাণ নির্ণয় করতে হবে। এনওইটির পরিমাণ নির্ণয় করার জন্য যে সূত্রটি প্রয়োগ করতে হয় A equal to 1 minus 1 divided by 1 plus R power of n divided by R। এই প্রশ্নে আমাদের পিবিএ অর্থাৎ যেই প্রিন্সিপাল প্রেজেন্ট ভ্যালু ছিল সেটি হচ্ছে অর্থাৎ যেটা প্রিন্সিপাল হিসেবে আমরা গ্রহণ করেছি সেই প্রিন্সিপালের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা কোশ্চেন অনুযায়ী। এরপর রেট অফ ইন্টারেস্ট 14%, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 8, এনওডির পরিমাণ কত সেটা আমরা এবার নির্ণয় করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 8 লাখ, এই 8 লাখ টাকা লিখবো। এরপর হচ্ছে এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর, আর এর মান হচ্ছে 14%, এখানে লিখবো 0.14। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 8, আমরা নাম্বার অফ ইয়ার্স তা লিখবো। এরপর ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 0.14। 1 minus 1 divided by 1.14 power of 8 দিয়ে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে যে মানটি বের হবে সেই মানকে আবার পরবর্তীতে 0.14 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগফলটি হবে সেটা হচ্ছে 4.6388। এবার আমরা এই 8 লাখকে 4.6388 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটি বের হবে সেটা হচ্ছে 1,72,467। এনওটির পরিমাণ হচ্ছে আমাদের 1,72,467 টাকা। এটা হচ্ছে আমাদের এনওটির পরিমাণ। আমরা চাইলে এটা আরেকটি অল্টারনেটিভ ওয়ে দিয়েও বের করা যায়, সেটা আমরা আরেকটি সমাধানে দেখাবো। সেটা হচ্ছে ওই তারপরে একটু বলে রাখি, যেই টেবিল দেওয়া থাকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির, সেই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির 14% ইন্টারেস্টে 9-8 বছরে গিয়ে 14% ইন্টারেস্টের দেখবে যে 4.6388 হবে। সেই মানটি তোমরা টেবিল থেকেও নিতে পারো অথবা তোমরা সরাসরি এভাবে সূত্র প্রয়োগ করে মান বের করতে পারো। যদি টেবিল থাকে টেবিল থেকে মানটা ব্যবহার করা ইজি। সেটি হচ্ছে বললাম যে 8 বছরে গিয়ে আমরা 14% ইন্টারেস্টে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটির যেই টেবিল রয়েছে সেই টেবিল থেকে এই মানটি নিয়েও আমরা কাজ করতে পারি। এরপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লোন পেমেন্ট শিডিউলটি তৈরি করে নিতে হবে। লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করে নিতে হবে, যেটি কিভাবে আগের মতোই আমাদের স্টক কাটতে হবে। প্রথম হবে ইয়ার, তারপর হচ্ছে বিগিনিং ড্রয়িং, তারপর ইনস্টলমেন্ট, হচ্ছে ইন্টারেস্ট, তারপর প্রিন্সিপাল পেমেন্ট, তারপর হচ্ছে ইন্ডিং ড্রয়িং। যে কলামগুলোই করে মূলত এই রোটা যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে কলামগুলো নির্দেশ করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম। ফোর্থ কলামে আমরা যে কাজটি করি সেটা এখানে বোঝানোর জন্য এই রোটি ব্যবহার করা হয়েছে মূলত। সেটি হচ্ছে এই 4 নাম্বার কলামে যে কাজটি করা হয় 2 নাম্বার কলামের উপর 14% ইন্টারেস্ট ধরা হয়। 2 নাম্বার কলাম মানে হচ্ছে বিগিনিং ড্রয়িং। বিগিনিং ড্রয়িং এ যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর আমরা 14% ইন্টারেস্ট ধরবো। তারপর 5 নাম্বার কলামে, 5 নাম্বার কলাম হচ্ছে 3 নাম্বার কলাম থেকে অর্থাৎ ইনস্টলমেন্টের যেই টাকাটা থাকবে সেই টাকা থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলে পাওয়া যাবে প্রিন্সিপাল পেমেন্ট। এরপর হচ্ছে আমাদের 6 নাম্বার কলাম। 6 নাম্বার কলাম হচ্ছে বিগিনিং ড্রয়িং থেকে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলামের যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা বিয়োগ করলে আমরা 6 নম্বর কলামের অ্যামাউন্টটা পাবো, যেটাকে বলা হচ্ছে ইন্ডিং ড্রয়িং। তো আমরা একটু খেয়াল করি, বিগিনিং ড্রয়িং 8 লাখ টাকা আর ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 1,72,467 টাকা। এটা প্রথম বছরে যাওয়া হবে, একইভাবে অষ্টম বছরে গিয়েও একই হবে। আমরা একেবারে ধারাবাহিকভাবে 8টি বছরের জন্য 1,72,467 টাকা লিখে ফেলবো।
এবার আমাদের এই 8 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট ধরতে হবে। 14% ইন্টারেস্ট ধরলে হবে 1,12,000 টাকা। এবার এই ইনস্টলমেন্ট থেকে 1,12,000 টাকা বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 60,467। তার মানে এই যে ইনস্টলমেন্টের কথা আমরা যেটা বলছি, সেই ইনস্টলমেন্টের মধ্যে কিন্তু ইন্টারেস্ট ইনক্লুড ছিল। ব্যালন মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। ব্যালন মেথডে আমাদের ইনস্টলমেন্টের মধ্যে ইন্টারেস্ট ইনক্লুড ছিল না, আর ক্যাপিটাল রিকভারি মেথডের মধ্যে ইনস্টলমেন্টের সাথে ইন্টারেস্ট ইনক্লুড আছে। এই ইন্টারেস্টটা ইনস্টলমেন্ট থেকে বাদ দিয়ে দিলে আমরা প্রিন্সিপাল পেমেন্টের টাকাটা পাবো। এরপর আমাদের এই 8 লাখ থেকে 60,467 টাকা মাইনাস করলে পাওয়া যাবে 7,39,533 টাকা। এটা হচ্ছে আমাদের ইন্ডিং ব্রোয়িং এর প্রথম বছরেরটা, দ্বিতীয় বছরে এটা হয়ে যাবে বিগিনিং ব্রোয়িং এর উপর আবার 14% ইন্টারেস্ট করলে হবে 1,03,535 টাকা। এই 1,03,535 টাকা মাইনাস করতে হবে 1,72,467 থেকে। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাওয়া যাবে 68,932 টাকা। এই 68,932 টাকা বাদ দিব বিগিনিং ব্রোয়িং, অর্থাৎ 7,39,533 থেকে 68,952 টাকা মাইনাস করলে পাওয়া যাবে 6,70,601 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরেরটা। আবার একইভাবে তোমরা তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, সপ্তম বছর পর্যন্ত ধারাবাহিকভাবে বের করবে, যেটা আমরা প্রথমটা এবং দ্বিতীয়টাতে যেভাবে বের করেছি ঠিক একইভাবে এটা করবে। তবে অষ্টম বছরে এসে আমাদের একটু খেয়াল করি, সপ্তম বছরের 1,51,163 টাকা এটা হচ্ছে ইন্ডিং, অষ্টম বছরে এটা হচ্ছে বিগিনিং। 1,72,467 টাকা হচ্ছে ইনস্টলমেন্ট। এই বছরে এসে অর্থাৎ অষ্টম বছরে এসে আমরা কিন্তু বিগিনিং ব্রোয়িং এর উপর 14% ইন্টারেস্ট ধরবো না। এখানে করতে হবে যেটি, সেটি হচ্ছে 1,51,161 টাকা। এটা আমাদের প্রিন্সিপাল পেমেন্টেও লিখতে হবে। প্রিন্সিপাল পেমেন্টে লিখে তারপরে 1,72,467 টাকা থেকে 1,51,161 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করলে বিয়োগফল হবে 21,306 টাকা। যদি আমরা এই 1,51,161 টাকার উপর 14% ইন্টারেস্ট ধরতাম, তাহলে এই জায়গায় কিছু টাকা থেকে যেত। 8 বছর পর কিন্তু আমি লোন পরিশোধ করে ফেলবো, তারপরে কিন্তু তার সাথে আমার কোনো দেনা পাওনার সম্পর্ক থাকবে না, সে আমার কাছ থেকে আর কোনো কিছু পাবে না। যদি এখানে কোনো টাকা থেকে যায়, তার মানে হচ্ছে 8 বছর পরেও সে আমার কাছে টাকা পাবে, কিন্তু আমাদের মেয়াদকাল ছিল হচ্ছে 8 বছর। 8 বছর পর তার সাথে আমার লেনদেনটা নিষ্পত্তি হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, এই 1,51,000 টাকা প্রিন্সিপাল পেমেন্টে লিখতে হবে, আর ইনস্টলমেন্ট থেকে 1,51,163 টাকা অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্টের এই টাকাটা মাইনাস করে আমরা এই জায়গায় ইন্টারেস্টটা বের করব। এটা হচ্ছে অষ্টম বছরের জন্য একটু ব্যতিক্রম, আর বাকি সপ্তম বছর পর্যন্ত সবগুলো একইভাবে আমরা তৈরি করব। তো যে দুটি প্রবলেম নিয়ে আলোচনা করলাম, সেই প্রবলেমগুলোর সাথে মিল দেখে দুটি প্রবলেম তোমাদেরকে দেওয়া হচ্ছে বাসায় হোমওয়ার্কের জন্য। তোমরা এই দুটি প্রবলেম করার চেষ্টা করবে। 1 নম্বর প্রবলেম, মিস্টার Khurshid wants to grow টাকা 4 লাখ at an interest rate of 6% per annum. The will be repaid annually over next 5 years. Show the repayment schedule of the bank term লার্ন আন্ডার ব্যালন মেথড ব্যবহার করে এই লোনটা পরিশোধ করা হবে। রিপেমেন্ট শিডিউল তৈরি করতে বলা হয়েছে আন্ডার ব্যালন মেথডে। তো ব্যালন মেথডে যেটা আমরা দেখেছি, প্রথম কি করতে হবে, প্রিন্সিপাল নির্ণয় করতে হবে। প্রিন্সিপাল এই প্রশ্নে হচ্ছে আমাদের যে ঋণ গ্রহণ করেছিলাম সেটা হচ্ছে 4 লাখ টাকা। 4 লাখ টাকাকে 5 বছর দিয়ে ভাগ করলে আমাদের অ্যানুয়াল প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণটা নির্ণয় হবে। তারপরে আমরা যেই রিপেমেন্ট শিডিউলটা তৈরি করব 6% ইন্টারেস্টে আমাদের বিগিনিং ব্রোয়িং, যেটা আমরা যেভাবে প্রবলেম 1 করেছি ঠিক একইভাবে তোমরা এটা করার চেষ্টা করবে। এরপর প্রবলেম 2তে যে কথাটি বলা হয়েছে সেটা খেয়াল করি। সাপোজ দ্যাট ইউ ব্রো টাকা 5 লাখ ফ্রম উত্তরা ব্যাংক লিমিটেড থেকে 5 লাখ টাকা ঋণ গ্রহণ করা হলো at 12% interest rate, 12% interest rate to be রিপেইড ওভার নেক্সট 6 ইয়ার। এই
5 লাখ টাকা পরবর্তী 6 বছরের মধ্যে পরিশোধ করা হবে। পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, এবং প্রতিটি পেমেন্ট কি হবে, ইকুয়াল ইনস্টলমেন্টে পরিশোধ করা হবে অ্যাট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড, এবং প্রতিটি বছর শেষ হওয়ার পর পরিশোধ করা হবে। হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট, প্রতিটি ইনস্টলমেন্টের পরিমাণ কত টাকা হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। ইউ আর অলসো রিকোয়ার্ড টু শো দ্য রিপেমেন্ট শিডিউল, তার মানে হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ অর্থাৎ এনুইটি নির্ণয় করতে হবে। দেন কি করতে হবে, রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে। ইউজ ক্যাপিটাল রিকভারি মেথড, ক্যাপিটাল রিকভারি মেথড ব্যবহার করে রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে এবং এনুইটি নির্ণয় করতে হবে। তো প্রবলেম 2 আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে ক্যাপিটাল রিকভারি মেথডের পদ্ধতি তোমরা ব্যবহার করে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা যদি প্রবলেম 1 ভালোভাবে বুঝতে পারো তাহলে এই দুটি হোমওয়ার্ক বাসায় করতে পারবে। ইজারা বনাম ঋণ অর্থসংস্থান নিয়ে আমরা এবার আলোচনা করব। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই বাড়িটি চাইলে আমি ক্রয় করে নিতে পারি অথবা এটা আমি লিজ নিয়ে গ্রহণ করতে পারি। তো ইজারা বলতে কি বোঝায়, কোনো স্থায়ী সম্পদ ক্রয় না করে ভাড়া নিয়ে ব্যবহার করা যায়। ক্রয়ের এই বিকল্প পদ্ধতিকে বলা হচ্ছে ইজারা গ্রহণ। এই বাড়িটি চাইলে আমি একেবারে ক্রয় করে ব্যবহার করতে পারি, আবার যদি ক্রয় না করে ইজারা ভাড়া নিয়ে ব্যবহার করতে পারি। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ইজারা গ্রহণ পদ্ধতি। ইজারা নিলে যেই সুবিধাটি সেটি হচ্ছে আমাকে একবারে অনেক টাকা বিনিয়োগ করতে হয় না। আমি শুধুমাত্র মাসিক যেই ভাড়াটা সেই ভাড়াটা কিস্তিতে পরিশোধ করেও আমি করতে পারি, পুরো যে সম্পত্তিটা সেটা ব্যবহার করার সুযোগ গ্রহণ করতে পারি। ইজারা হলো কোনো নির্দিষ্ট স্থায়ী সম্পত্তি ব্যবহারের জন্য ইজারা দাতাকে ভাড়া পরিশোধের নিমিত্তে ইজারা গ্রহীতা কর্তৃক চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত দায়, যেটা আমি বলেছি সেটাই বলা হলো। এরপর ইজারা বনাম ঋণ অর্থসংস্থানের যে আরেকটি কথা সেটা হচ্ছে অনুবাদ বলা যায় ইজারা হলো একটি লিখিত চুক্তি। লিখিত চুক্তি কার সাথে, এক পক্ষ ইজারা গ্রহীতা এবং ইজারা দাতার সাথে একটি লিখিত চুক্তি। চুক্তি দ্বারা এক পক্ষ একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সম্পত্তি ব্যবহারের অনুমতি প্রদান করে এবং অপর পক্ষ এই সম্পত্তি ব্যবহারের জন্য কিস্তিতে টাকা প্রদান করে। প্রথম পক্ষকে বলা হয় ইজারা দাতা এবং দ্বিতীয় পক্ষকে বলা হয় ইজারা গ্রহীতা। যেমন আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি একটি গাড়ি। এই গাড়িটি আমি চাইলে ক্রয় করতে পারি অথবা চাইলে এটা আমি লিজ দিতে পারি। যে লিজ দিচ্ছে তাকে বলা হয় লেজর বা ইজারা দাতা, আর যে লিজ গ্রহণ করছে তাকে বলা হচ্ছে লেজি। এটাকে বলা হচ্ছে ইজারা গ্রহীতা। ইজারা গ্রহীতা কিস্তির বিনিময়ে সম্পত্তি ব্যবহার করার অধিকার ভোগ করে। এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। ইজারা এবং ক্রয়ের মধ্যে পার্থক্য। ইজারা ক্রয়ের মধ্যে পার্থক্য ইতিমধ্যে তোমরা চিত্রের মাধ্যমে অনেকটাই বুঝে ফেলেছো, তারপরে একটু বলে রাখি। ইজারা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য কোনো স্থায়ী সম্পত্তি ভাড়া হিসেবে গ্রহণ করা, আর ক্রয় হচ্ছে একেবারে সম্পত্তিটা নিজের জন্য নিয়ে নেওয়া, সেটাকে বলা হয় ক্রয়। ক্রয়ের ক্ষেত্রে এককালীন অর্থ পরিশোধ করতে হয়, ইজারার ক্ষেত্রে মাসিক বা বার্ষিক কিস্তিতে টাকা পরিশোধ করতে হয়। ক্রয়ের ফলে মালিকানা স্থানান্তর হয়, অর্থাৎ যে ক্রয় করে সে ওই সম্পদের একক মালিকানার ভোগ করে। আর ইজারার ক্ষেত্রে কিন্তু মালিকানা স্থানান্তরিত হয় না, সে শুধুমাত্র ব্যবহারকারী। সে চাইলে কিন্তু এই সম্পত্তি পুনরায় বিক্রি করতে পারে না। কিন্তু ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্রয়কৃত সম্পদ সে তার ব্যক্তিগত প্রয়োজনে সেই সম্পদ বিক্রি করতে পারে। পরিচালন ইজারা এবং আর্থিক ইজারার মধ্যে পার্থক্য। পরিচালন ইজারা বলতে বোঝায় স্বল্প মেয়াদী বাতিলযোগ্য ইজারাকে পরিচালন ইজারা বলে, আর দীর্ঘমেয়াদী বাতিল অযোগ্য এমন ধরনের ইজারাকে বলা হয় আর্থিক ইজারা। তো এই যে পার্থক্যগুলো বেসিক পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা বইয়ে আরো দেখে নেবে। আমরা এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যা নিয়ে এবার আলোচনা করব। আরেকটি প্রবলেম, মিস্টার বাইরন ইজ থিঙ্কিং অফ একুয়ারিং অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 15,000.
and he has the choice of borrowing টাকা 15,000 and 15% to be repaid in 5 equal installments end of each year. The depreciation is charged on straight line method and tax rate is 40%. Which alternative is better for Mr. Byron? Mr. Byron is thinking of acquiring an equipment costing টাকা 15,000. Mr. Byron একটা ইকুইপমেন্ট ক্রয় করতে যাচ্ছে, ক্রয় করার চিন্তা করছে, যেই ইকুইপমেন্টের মূল্য হচ্ছে 15,000 টাকা। He has the choice of borrowing টাকা 15,000। সে 15,000 টাকা ধার করে এই ইকুইপমেন্টটি ক্রয় করতে পারে। 15% ইন্টারেস্ট রেটে 15,000 টাকা ধার করতে পারে। টু বি রিপেইড ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, যেটি আবার কি করতে হবে, 5টি ইনস্টলমেন্টে পরিশোধ করতে হবে। এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছর শেষ হওয়ার পর 5টি সমান কিস্তিতে এই ধারকৃত টাকা পরিশোধ করবে। The depreciation is charged on straight line method. Depreciation অবচয় ধার্যের যে পদ্ধতিটি সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরতে হবে। And tax rate is 40% এবং ট্যাক্স রেটের পরিমাণ হচ্ছে 40%. Which alternative is better for Mr. Byron? Mr. Byronের জন্য কোন অল্টারনেটিভটা বেটার সেটা আমরা নির্ণয় করব। এখানে দুইটি অপশন, একটি হচ্ছে সে চাইলে লিজ নিয়ে করতে পারে, আরেকটি হচ্ছে সে চাইলে বাইং এবং ব্রোয়িং মাধ্যমে করতে পারে। তবে কোন অল্টারনেটিভটি সে গ্রহণ করবে সেক্ষেত্রে আমাদের দুইটা, অর্থাৎ লিজের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এবং আরেকটা হচ্ছে ব্রোয়িং এর ক্ষেত্রেও আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এই দুটি প্রেজেন্ট ভ্যালুর মধ্যে যে প্রেজেন্ট ভ্যালুটা কম হবে সেইটাই আমরা গ্রহণ করব। নর্মালি আমরা যদি কোনো কিছু ক্রয় করতে চাই তাহলে যেই একই মানের পণ্য কিন্তু একটার দাম বেশি আর একটার দাম কম, তাহলে আমি কোনটা কিনবো যেটা একটু দাম কম হবে সেটাই কিনবো। যেহেতু দুটার একই রকম সার্ভিস দিচ্ছে, একই রকম কোয়ালিটি, সবকিছু একই রকম, তাহলে আমি কেন বেশি টাকা দিয়ে আরেকটি পণ্য কিনতে যাব যদি আমি কম টাকায় কোনো পণ্য পেয়ে থাকি। ঠিক একইভাবে এখানে ডিসিশনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি প্রয়োগ করতে হবে, অর্থাৎ দুটি অল্টারনেটিভের মধ্যে যেটি কম হবে, যেটির জন্য আমাদের কম টাকা ব্যয় করতে হবে, সেটা আমরা মনে করব। এবার একটু খেয়াল করি ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভ। এই ব্রোয়িং এবং বাইং অল্টারনেটিভের ক্যালকুলেশন অফ পিভি প্রেজেন্ট পিরিয়ড নির্ণয় করার জন্য আমাদের যেই শখটি লাগবে সেই শখটির প্রথম যে কলাম ইয়ার্ড, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, তারপর টোটাল ট্যাক্সেবল এক্সপেন্সেস, ট্যাক্স সেভিং, এনসিও, পিভি ফ্যাক্টর, তারপর হচ্ছে আমাদের পিভি অফ এনসিও। প্রথম যে কলামটি সেটা হচ্ছে ইয়ার্ড, দ্বিতীয় যে কলাম সেটা হচ্ছে ইনস্টলমেন্ট, তৃতীয় যে কলাম সেটা হচ্ছে ইন্টারেস্ট, চতুর্থ যে কলাম সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, পঞ্চম কলাম ট্যাক্সেবল এক্সপেন্স। ট্যাক্সেবল এক্সপেন্স কিভাবে হবে, ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন এই দুটার যোগফল। এই দুটার যোগফল যেটা হবে সেটার উপর আবার ট্যাক্স সেভিং হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। কোশ্চেনে যেই পরিমাণ ট্যাক্সের কথা বলা থাকবে সেই পরিমাণ ট্যাক্সটা আমরা সেভিং করব। সেভিং করার পর তারপর আমাদের 2 নম্বর কলামের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স সেভিং এর টাকাটা বাদ যাবে, বাদ যাওয়ার পর যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে এনসিও। এনসিওর পর হচ্ছে পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টরটা আমরা বের করে নিব, সেটা বের করার একটা সূত্র রয়েছে, কেডি ইন্টু 1 মাইনাস দ্য ট্যাক্স রেট, সেটা দিয়ে আমরা এখানে এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনইউটির মানটা লিখবো। তারপর হচ্ছে এই 7 নম্বর কলামের এনসিইউ যেটা বের হবে তার সাথে পিভি ফ্যাক্টর গুণ করে আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। তো এই কলাম নির্ণয় করার জন্য যেই কাজগুলো করতে হবে, 1 নম্বর হচ্ছে ইনস্টলমেন্ট তৈরি করতে হবে, 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট নির্ণয় করতে হবে, 3 নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে, 4 নম্বর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর নির্ণয় করতে হবে এবং পঞ্চম পর্যায়ে সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ পিভি। এই টেবিলটি আমরা নির্ণয় করব। তাহলে আমাদের ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভের ক্ষেত্রে 5টি স্টেপ ফলো করতে হবে। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইনস্টলমেন্ট নির্ণয় করতে হবে। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা কি করব, ইন্টারেস্ট নির্ণয় করব। থার্ড স্টেপে গিয়ে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। তবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন অবচয় ধার্যের পদ্ধতি, কি ধরনের অবচয় ধার্যের পদ্ধতি কথা বলা হয়েছে সেইটা
খেয়াল রেখে কিন্তু ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর সূত্র প্রয়োগ করে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটা নির্ণয় করবো, এবং সর্বশেষ হচ্ছে পিবি বের করবো। তো মূলত এই পিবি বের করার জন্য ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমাদের বের করতে হবে এমনিতে। এবার খেয়াল করি, প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট, যেটা বলা হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণটা নির্ণয় করতে হবে, অ্যানুইটির পরিমাণটা নির্ণয় করতে হবে। সেই অ্যানুইটি বের করার সূত্র সেটা হচ্ছে পিবিএ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু পিবিএ। আই আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এখানে হেয়ার দিয়ে আমি সাইড নোডে দিয়ে লিখে রেখেছি পিবিএ ইকুয়াল টু হচ্ছে 15,000 টাকা। আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 15%, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এখন বের করবো হচ্ছে অ্যানুইটির পরিমাণ। তো পিবিএ এর মানটা আমরা এখানে লিখবো 15,000, তারপর হচ্ছে মানটা আমরা বের করবো। আর পিবিএ আই এর মানে হচ্ছে 15%, এখানে 15% লিখলাম। তারপর হচ্ছে এন মানে হচ্ছে 5 ইয়ার্স লিখলাম। এইটা বিবি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির যে টেবিল রয়েছে সেই টেবিল ব্যবহার করে আমরা এটা করতে পারি। সেটা কিভাবে? এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির যে টেবিল আছে সেই টেবিলে গিয়ে আমরা 5 বছরের 15% ইন্টারেস্টে গিয়ে দেখবো 3.3522 এই ফিগার ভ্যালুটা দেওয়া রয়েছে। সেই ভ্যালুটি ব্যবহার করে, অর্থাৎ টেবিল ব্যবহার করে, টেবিল থেকে মানটা ব্যবহার করে আমরা এটি করতে পারি। 15,000কে তারপর 3.3522 দিয়ে ভাগ করলে যে ভাগফল বের হবে সেটা হচ্ছে 4,475 টাকা। এটা হচ্ছে ইউনিটের পরিমাণ, অতএব ইউনিটের পরিমাণ হচ্ছে 4,475 টাকা। এবার এটা চাইলে আমরা অল্টারনেটিভ পদ্ধতিতে, অর্থাৎ যদি আমাদের হাতে টেবিল না থাকে তাহলে আমরা সূত্র প্রয়োগ করেও কিন্তু এই মানটি বের করতে পারি। সূত্র প্রয়োগ করতে চাইলে যে সূত্রটি সেটি হচ্ছে এ ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার অফ এন ডিভাইডেড বাই আর। এই জায়গায় আমাদের পিবিএ মানে হচ্ছে 15,000 টাকা লিখবে। তারপর হচ্ছে আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 15%, এই জায়গায় আই এর মান লিখবে। তারপর হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5, এন এর পরিবর্তে 5 লিখবে। এরপর আর এর মানে হচ্ছে 15%, অর্থাৎ 0.15। তার মানে হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1.15 পাওয়ার অফ 5 দিয়ে ক্যালকুলেটর প্রেস করে যে মানটি বের হবে সেইটিকে আবার পরবর্তীতে 0.15 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের 3.3522 এই মানটি বের হবে। যেটি আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির যেই টেবিল রয়েছে সেই টেবিল থেকেও আমরা মানটি ব্যবহার করতে পারি, আবার ক্যালকুলেটর ব্যবহার করে সূত্র প্রয়োগ করে এই মানটি বের করতে পারি। এবার 15,000কে যদি 3.3522 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 4,475 টাকা। অতএব অ্যানুইটির পরিমাণ হচ্ছে 4,475 টাকা। দ্বিতীয় স্টেপ, লোন রিপেমেন্ট শিডিউল হিসেবে তৈরি করতে হবে। সেটা হচ্ছে ইয়ার, তারপর বিগিনিং পয়েন্ট, ইনস্টলমেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, এরপর হচ্ছে ইনটেক পয়েন্ট। এই কলামটা মূলত আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো নির্দেশ করা হয়েছে। এটি আমাদের কোনো কাজ করার মানে যে অ্যামাউন্ট নিয়ে কাজ করতেছি, অর্থাৎ লোন নিয়ে, সেই লোনের কাজ এখানে আসবে না। জাস্ট এটা কলামে কি নির্দেশ করা হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা এই রোডটি ব্যবহার করি। প্রথম বছর 15,000 টাকা আর ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 4,475 টাকা। এটা প্রতি বছরের ইকুয়াল ইনস্টলমেন্ট, অর্থাৎ 5টি বছরের সমান ইনস্টলমেন্ট হবে। তো প্রথম বছর থেকে 50 বছর পর্যন্ত আমরা 4,475 টাকা লিখবো। এরপর হচ্ছে ইন্টারেস্ট ধরতে হবে বিগিনিং ড্রয়িং এর উপর, 15,000 টাকার উপর 15% ইন্টারেস্ট ধরতে হবে। 15% ইন্টারেস্ট করলে হবে 2,250 টাকা। এরপর আমরা কি করবো? প্রিন্সিপাল পেমেন্ট, যেটা ক্যাপিটাল রিকভারিতে আমরা দেখেছিলাম, ঠিক একইভাবেই এই জায়গায় লোন রিপেমেন্ট শিডিউলটা তৈরি করবো। অর্থাৎ 4,475 টাকা থেকে 2,250 টাকা মাইনাস করবো। মাইনাস করলে আমাদের বের হবে 2,225 টাকা। এবার এই 2,225 টাকা বাদ দিব 15,000 থেকে। 15,000 থেকে যদি এই 2,225 টাকা বাদ দেওয়া হয় তাহলে যে মানটি বের হবে সেটা হচ্ছে 12,775 টাকা। এই 12,775 টাকা হচ্ছে ইনটেক ড্রয়িং প্রথম বছরের। এই 12,775 টাকা দ্বিতীয় বছরের জন্য হয়ে যাবে বিগিনিং ড্রয়িং। আবার একইভাবে এই 12,775 টাকার উপর ইন্টারেস্ট ধরতে হবে, এবং সেই ইন্টারেস্টটা ইনস্টলমেন্ট থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে প্রিন্সিপাল পেমেন্টই করতে হবে। প্রিন্সিপাল পেমেন্টে যে অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্টটা আবার বাদ দিতে হবে বিগিনিং ড্রয়িং থেকে।
বিগিনিং গ্রোয়িং থেকে বাদ দেওয়ার পর পাওয়া যাবে এন্ডিং। একইভাবে আমাদের তৃতীয় বছর চতুর্থ বছর করবো, শুধুমাত্র পঞ্চম বছরে এসে একটু আলাদা হবে, সেটি হচ্ছে বিগিনিং গ্রোয়িং এ যা থাকবে ঠিক সম পরিমাণ টাকা আমরা প্রিন্সিপাল পেমেন্ট দিয়েও লিখবো। এরপর 4,475 টাকা ইনস্টলমেন্ট থেকে 3,889 টাকা মাইনাস করলে আমাদের ইন্টারেস্ট হবে 583 টাকা। এই জায়গায় আমাদের এন্ডিং গ্রোয়িং এ আর কোনো টাকা থাকবে না। তাহলে 2 নম্বর যে স্টেপ লোন রিপেমেন্ট শিডিউল সেটা আমরা দেখলাম। 3 নম্বর স্টেপ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখি না, তবে প্রশ্নে উল্লেখ ছিল স্টেট লাইন মেথড, অবশ্যই স্টেট লাইন মেথড ব্যবহার করতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যাকর্ডিং টু স্টেট লাইন মেথড, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। এই প্রশ্নের কস্ট হচ্ছে 15,000 টাকা, সেলভেজ ভ্যালু ছিল না, সুতরাং 0 হবে, ডিভাইডেড বাই লাইফ। লাইফ হচ্ছে এক্সপেক্টেড লাইফ, এই প্রশ্নে ছিল 5,000 টাকা। তার মানে হচ্ছে 15,000-কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 3,000 টাকা। তাহলে আমাদের 3 নম্বর স্টেপ ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 3,000 টাকা, এটা আমরা নির্ণয় করি। এরপর হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা বের করতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে কেডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। কেডি, এই প্রশ্নে কেডি হচ্ছে ইন্টারেস্ট রেটটা, ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 15%, সুতরাং 15% লিখতে হবে। 1 মাইনাস টিআর, টিআর মানে হচ্ছে ট্যাক্স রেট অ্যাকর্ডিং টু কোশ্চেন, ট্যাক্স রেট হচ্ছে 40%, সুতরাং আমরা এই ট্যাক্স রেটটা এই জায়গায় লিখবো। 40% মানে হচ্ছে 0.4। এবার 1 থেকে যদি 0.4 মাইনাস করি তাহলে বিয়োগফল হবে 0.6। 15%-এর উপর যদি 0.6 করা হয় তাহলে আমাদের ডিসকাউন্ট রেট হবে 9%, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির যে ডিসকাউন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে 9%। এরপর হচ্ছে আমাদের 5 নম্বর কলাম। 5 নম্বর কলামে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি। ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করার জন্য কিন্তু আমাদের ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং পিবি ফ্যাক্টর, এই তিনটা কিন্তু আমরা বের করে নিলাম। ইভেন ইনস্টলমেন্ট, এই ক্যালকুলেশন অফ পিবিতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু স্টেপ 1, 2, 3, 4 এভাবে আমরা বের করে নিয়েছি। স্টেপ 1-এ ইনস্টলমেন্ট বের করেছি, স্টেপ 2-তে আমরা ইন্টারেস্ট বের করেছি, স্টেপ 3-তে আমরা ডেপ্রিসিয়েশন বের করেছি, স্টেপ 4-এ গিয়ে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করেছি। এবার সেগুলো বসিয়ে আমরা অঙ্কর বাকি কাজটি করব। তো প্রথম যে কলাম সেটা হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, তারপর ইন্টারেস্ট, তারপর ডেপ্রিসিয়েশন, টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স হচ্ছে 3 আর 4-এর যোগফল। ট্যাক্স সেভিং, ট্যাক্স সেভিং হচ্ছে 5 নম্বর কলামে যা থাকবে তার উপর ট্যাক্স সেভিং করতে হবে। এরপর 2 নম্বর কলাম অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে এনসিও ট্যাক্স সেভিং বাদ দিয়ে আমাদের এনসিও নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে পিভি ফ্যাক্টর এট দ্য রেট অফ 9%, 9%-এ আমাদের পিভি ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। তারপর পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে পিভি অফ এনসিও। 4,475 ইনস্টলমেন্ট। এবার হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 2,250 টাকা, ডেপ্রিসিয়েশন 3,000 টাকা। এখানে খেয়াল করবে ইনস্টলমেন্টের পরিমাণ প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত ইকুয়াল লিখে ফেলবো। ডেপ্রিসিয়েশনও ঠিক একইভাবে প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত আমরা ডেপ্রিসিয়েশন করে লিখবো। ইন্টারেস্টটাও আমাদের যেই 2 নাম্বার স্টেপ করা হয়েছিল সেই 2 নাম্বার স্টেপের যে ইন্টারেস্টটা আমরা নির্ণয় করেছি সেই ইন্টারেস্টটাই আমরা এখানে কিন্তু বসাবো। সেটা হচ্ছে এই যে ইন্টারেস্ট দেখে নেই, এই যে 2,250, 1,916, 1,532, 1,091 এবং 586, এই 5 বছরের যে ইন্টারেস্ট সেইটাই আমরা পিবি যখন নির্ণয় করবো ইন্টারেস্ট কলামে অ্যামাউন্ট গুলো লিখবো। এই যে অ্যামাউন্ট গুলোই ওই অ্যামাউন্ট গুলো এখান থেকে লেখা হয়েছে। তো এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন তো বের করলাম, প্রতি বছর ইকুয়াল হবে। তারপর ট্যাক্সেবল এক্সপেন্স 2,250 এর সাথে যদি 3,000 টাকা যোগ করা হয়, যোগ করলে যোগফল হবে 5,250 টাকা। 5,250 টাকার উপর 40% ট্যাক্স সেভিং করলে হবে 2,100 টাকা। এরপর 2,100 টাকা আমরা মাইনাস করব ইনস্টলমেন্ট থেকে। 4,475 টাকা থেকে যদি 2,100 টাকা মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 2,375 টাকা। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা
প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত ডিসকাউন্ট ফ্যাক্টরটা লিখে নিব। ডিসকাউন্ট ফ্যাক্টরে যে টেবিল রয়েছে সেই টেবিল থেকে আমরা 9% ফ্যাক্টরে 9% ইন্টারেস্ট যে ফ্যাক্টর রয়েছে সেই 9% ভরে প্রথম বছরে 9.1517, দ্বিতীয় বছর হচ্ছে 0.842, তৃতীয় বছর হচ্ছে 0.772, চতুর্থ বছর হচ্ছে 0.708, পঞ্চম বছর হচ্ছে 0.650। এগুলো আমরা লিখবো। চাইলে এটা আমরা আবার ক্যালকুলেটর ব্যবহার করেও বের করতে পারি। সেটি কিভাবে? 1 - 1 divided by 1.09 দিয়ে ভাগ করলে যে ভাগফলটি বের হবে সেই ভাগফলকে আবার পরবর্তীতে 0.09 দিয়ে ভাগ করলে প্রথম বছরে বের হবে 0.917। দ্বিতীয় বছর আমরা আবার যদি ক্যালকুলেটরের ইকুয়াল যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আবার যদি সেকেন্ড বার প্রেস করি তাহলে দ্বিতীয় বছরটি বের হবে, যদি থার্ড করি তাহলে তৃতীয় বছর, চতুর্থ বছর, এভাবে আমরা 5টি বছরটি বের করে নেব। তারপর কি করতে হবে? এই এনসিউ 2375-এর সাথে 0.917 দিয়ে গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 2175 টাকা। যেভাবে নির্ণয় করলাম ঠিক একইভাবে পরবর্তী বছরের অর্থাৎ এই জায়গাও তাই হবে। 1916 সাথে 3000 যোগ হবে, যোগ করলে যোগফল হবে 4916। এই 4916-এর উপর 40% ট্যাক্স সেভিং করলে 1966 হবে। এই 1966 টাকা আমরা বাদ দিব 4475 থেকে। 4475 থেকে যদি টাকাটা বাদ দেওয়া হয় তাহলে যে বিয়োগফল হবে সেটা হচ্ছে 2509 টাকা। 2509-এর সাথে 0.842 যদি গুণ করি তাহলে গুণফল হবে 2113। একইভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের আমরা এই প্রেজেন্ট ভ্যালুটা বের করব। তারপর 5টি বছরের প্রেজেন্ট ভ্যালু যদি একত্রে যোগ করি যেটি বের হবে সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এরপর আমাদের ক্যালকুলেশন অফ পিবি অ্যাকর্ডিং টু বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভ। বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লিজ অল্টারনেটিভের পিবি নির্ণয় করতে হবে। লিজ অল্টারনেটিভের পিবির ক্ষেত্রে 1 থেকে 5 বছর অ্যানুয়াল লিজ পেমেন্ট 15,000 টাকার লিজ নেওয়া হয়েছিল এবং সেটি 5টি ইকুয়াল ইনস্টলমেন্টে পরিশোধ করতে হবে। তাহলে 15,000-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণ হবে 3,000 টাকা। 3,000 টাকার উপর 40% ট্যাক্স সেভিংস করতে হবে। 40%, 3,000 টাকার উপর 40% সেভিংস করলে হবে 1,200 টাকা। এরপর এই 3,000 থেকে 1,200 টাকা মাইনাস করলে হবে নিট লিজ পেমেন্ট 1,800 টাকা। এই 1,800 টাকার সাথে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটি মানটি ব্যবহার করে, এটা চাইলে আমরা টেবিল থেকেও এই মানটি নিতে পারি অথবা আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও বের করতে পারি। সেটি কিভাবে হবে? সেটা হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1.09 পাওয়ার অফ 5 প্রেস করে যে রেজাল্টটি বের হবে সেটাকে আমরা পরবর্তীতে 0.09 দিয়ে ভাগ করলে 3.8897 বের হবে। এটা আমরা চাইলে বলেছি যে টেবিল থেকেও ব্যবহার করতে পারি, আবার এটা চাইলে আমরা কি করতে পারি? ক্যালকুলেটর ইউজ করেও করতে পারি। ক্যালকুলেটর ইউজ করলে যেটি হবে ক্যালকুলেটর ইউজ করলে কিভাবে করতে হবে সেটি হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1.09 পাওয়ার অফ 5। এরপর ইকুয়াল সাইন ক্লিক করলে যে মানটি বের হবে সেই মানটিকে আবার পরবর্তীতে 0.09 দিয়ে ভাগ করলে আমাদের বের হবে 3.8897। এবার এই 1,800 থেকে যদি 3.8897 দিয়ে গুণ করি তাহলে হবে 7,100 টাকা। লিজ অল্টারনেটিভ এবং ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভ দুটি অল্টারনেটিভই কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছি। প্রেজেন্ট ভ্যালু বের করলে আমরা বুঝতে পারবো যে কোনটি গ্রহণ করা উচিত আর কোনটি গ্রহণ করা উচিত না। ক্যালকুলেশন অফ পিবি অ্যাকর্ডিং টু বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভ 10,333 আর লিজ অল্টারনেটিভ হচ্ছে 7,101 টাকা। এই দুইটি অল্টারনেটিভের মধ্যে যেটি ছোট অল্টারনেটিভ হবে
সেটা আমরা গ্রহণ করব। এটা আমরা আগেই বলেছিলাম যে একই কোয়ালিটির যদি দুটি পণ্য পাওয়া যায় এবং যেটির দাম বেশি হবে সেইটা কিন্তু আমরা কিনি না, যেটির দাম কম হয় সেটি আমরা ক্রয় করে থাকি। তো এই পদ্ধতিটা মনে রাখতে পারলে আমাদের ডিসিশন নেওয়াটা খুবই সহজ হবে, নতুবা আমাদের এই যে ছবিটা দেখতে পাচ্ছি এরকম চিন্তায় পড়ে যেতে হবে যে ডিসিশন নিতে পারবো না। দ্য লিজিং অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড। কেন লিজিং অল্টারনেটিভটা আমাদের গ্রহণ করতে হবে? কারণ লিজিং অল্টারনেটিভ বিকজ ইটস পিবি অফ ক্যাশ আউটফ্লো ইজ লেস দ্যান ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভ। কারণ এই লিজিং অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভের থেকে কম, এই জন্য আমরা এটা গ্রহণ করব। এই দুটি অল্টারনেটিভের মধ্যে যেটি ছোট সেটা আমরা গ্রহণ করব, আর যেটি বড় সেটা আমরা বাদ দিব। এটাই হচ্ছে তার মূল কথা, সেটি এখানে লেখা হয়েছে। তো এই প্রশ্ন অনুযায়ী ছোট যেটা ছিল সেটা হচ্ছে লিজিং অল্টারনেটিভ, সেই জন্য আমরা লিজিং অল্টারনেটিভটা গ্রহণ করব। আর বেশি ছিল বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভ, সেটা আমরা বর্জন করব। এটাই হচ্ছে ডিসিশন। এবার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে। যেই প্রবলেমটি আমরা এইমাত্র আলোচনা করেছিলাম সেই প্রবলেমটি যদি বুঝতে পারো তাহলে এই প্রবলেমটিও তোমরা বাসায় খুব সহজেই করতে পারবে। প্রবলেমটি কি একটু খেয়াল করি। এ কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ মেশিন ফর টাকা 12,500. দ্য কোম্পানি ক্যান ব্রো টাকা 12,500 at an interest rate of 12% to be paid in 5 equal installments, or it can take the machine for an annual lease payment of taka 3,000. Under Income Tax Act, income tax অনুযায়ী state line basis of depreciation is allowed. আগের মতো সবই কি রয়েছে, ডিপ্রিসিয়েশনের যে পদ্ধতি সেটা হচ্ছে state line পদ্ধতিতে। The company pay tax at 40%. কোম্পানি যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের রেট হচ্ছে 40%. Which alternative should the কোম্পানি অ্যাকসেপ্ট? কোন অল্টারনেটিভ কোম্পানির উচিত গ্রহণ করা? তো দুটি অল্টারনেটিভের আমাদের কি বের করতে হবে? পিবি বের করতে হবে। পিবি বের করার পর যেই অল্টারনেটিভের পিবিটা কম হবে সেটা আমরা গ্রহণ করব। তো এই পদ্ধতিতে প্রথম হচ্ছে বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভ। বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভের জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সিস্টেম বের করতে হবে। সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের বের করতে হবে ইন্টারেস্টের পরিমাণ। থার্ড স্টেপে গিয়ে আমরা ডেপ্রিসিয়েশনের পরিমাণ বের করবো। ফোর্থ স্টেপে গিয়ে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করে নিব, এবং ফিফথ যে স্টেপ সেই স্টেপে গিয়ে আমাদের ক্যালকুলেশন অফ পিবি বের করতে হবে বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভের ক্ষেত্রে। এরপর হচ্ছে পিবি বের করার পর আমাদের লিজিং অল্টারনেটিভে আসতে হবে। লিজিং অল্টারনেটিভের আমাদের কি করতে হবে? একইভাবে লিজিং অল্টারনেটিভের যেই পিবি সেই পিবিটা নির্ণয় করতে হবে। এই দুটা পিবি বের করার পর যেটি কম হবে সেটা আমরা গ্রহণ করব। এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভ, লিজিং অল্টারনেটিভ, এই দুটির মধ্যে কোনটি গ্রহণ করবো কোনটি বাদ দিব সেটা আমরা এখন আলোচনা করলাম। তো এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য এবং বোঝার জন্য। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।